গোলাপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের একটু কারিগরি ত্রুটির কারণে আমি একটু বিচ্ছিন্ন হয়েছিলাম, আবার আমরা ফেরত এসেছি। বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয় নিয়ে কথা বলবো। আমি মোহাম্মদ আবুল হাসান, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে শিক্ষকতা করছি। আজকে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয়ের যেই অংশটি নিয়ে কথা বলবো, তোমরা ইতিমধ্যে জেনেছো যে অষ্টম অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। অষ্টম অধ্যায়ে বাংলাদেশের দুর্যোগ এই বিষয়টি আছে। আমাকে একটু কষ্ট করে আমাকে ইনফর্ম করবে যে সাউন্ড ক্লিয়ার কিনা। প্রিয় শিক্ষার্থীরা, একটু জানাবে যে সাউন্ড ক্লিয়ার কিনা। আমাকে জাস্ট একটু জানালেই হবে যে সাউন্ড ক্লিয়ার। আমি জাস্ট শুরু করতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে বাংলাদেশের দুর্যোগ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশের এই অধ্যায়টি শুরুতে আমরা যেই বিষয়টি জানব সেটি হচ্ছে যে শুরুতেই যেই কথাগুলো বলা আছে সেটি হচ্ছে উষ্ণায়ন সম্পর্কে। আমরা এই উষ্ণায়ন শব্দটিকে উষ্ণ শব্দটি দিয়ে শুরু করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখবে বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে যোগদান করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। অনেকেই যোগদান করেছো এবং বন্ধুদেরকে জানানোর জন্য ক্লাসটি শেয়ার করে দিতে পারো। উষ্ণ শব্দের অর্থ হচ্ছে তাপ এবং উষ্ণায়ন শব্দের অর্থ হচ্ছে তাপ বৃদ্ধিকরণ প্রক্রিয়া বা তাপ বেড়ে যাওয়ার প্রসেস। তাহলে বৈশ্বিক উষ্ণায়ন শব্দটি দিয়ে আমরা কি বুঝব? সম্পূর্ণ বিশ্বব্যাপী তাপ বেড়ে যাওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীব্যাপী এই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় বা প্রত্যয়। এই বিষয়টি নিয়ে কিন্তু খুবই আলোচিত হচ্ছে। পৃথিবীব্যাপী তাপ বেড়ে যাচ্ছে এবং তাপ বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সংঘটিত হচ্ছে। আলোচনায় তোমরা একসময় দেখতে পাবে বেশিরভাগ প্রাকৃতিক দুর্যোগগুলোই কিন্তু এই তাপ বেড়ে যাওয়ার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, অর্থাৎ উষ্ণায়নের সাথে সম্পর্কিত। তাহলে এই অধ্যায়ে আরেকটি বিষয় তোমাদেরকে বুঝতে হবে, সেটি হচ্ছে গ্রিন হাউস। এটি একটি সবুজ ঘরের ছবি দেখানো হয়েছে। দেখো, ঘরের মধ্যে বিভিন্ন রকম চাষবাস ফসল ফলাদি ফলানোর চেষ্টা করা হচ্ছে। এক অর্থে এটি হচ্ছে গ্রিন হাউস, অর্থাৎ আমরা আমাদের সুবিধা মতো সময়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ফসল উৎপাদনের এই সুযোগটি সৃষ্টি করতে পারি। এজন্য এটিকে গ্রিন হাউস অর্থাৎ পৃথিবীটিকে গ্রিন হাউসের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা যদি আমরা একটু জানি তাহলে আমরা দেখব বায়ুমণ্ডলে অক্সিজেন এবং নাইট্রোজেন এই দুটি উপাদানই প্রাধান্য বিস্তার করে। এই দুটি উপাদানকে আমরা মুখ্য উপাদান বলে থাকি এবং অক্সিজেন এবং নাইট্রোজেনের এই দুটি মূল উপাদানের পাশাপাশি আরও কতগুলো উপাদান কিন্তু বায়ুমণ্ডলে কাজ করে এবং এগুলো কি কি তোমরা খেয়াল করে দেখো। অক্সিজেন নাইট্রোজেনের পাশাপাশি তোমরা দেখো এক্ষেত্রে আমরা মিথেন গ্যাসের কথা বোঝানোর চেষ্টা করছি, কার্বনের কথা বোঝানোর চেষ্টা করছি, নাইট্রাস অক্সাইডের কথা বলছি। এভাবে অনেক ধরনের বায়ুর গৌণ উপাদান আছে যেগুলো কিন্তু বায়ুমণ্ডলে পরিমাণে কম থাকলেও কিন্তু তার ক্ষতির মাত্রা অনেক বেশি। তাহলে কি বুঝতে পারছি আমরা যে বিভিন্ন ধরনের এই গৌণ গ্যাসগুলোকেই বলা হয়ে থাকে গ্রিনহাউস গ্যাস। আর এই গ্রিনহাউস গ্যাসগুলোই এই পৃথিবীর উষ্ণায়ন প্রক্রিয়ার সাথে সবচেয়ে বেশি দায়ী। যে সকল উপকরণগুলোর কারণে এই ক্লোরোফ্লোরোকার্বন বা হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন HCFC এবং শুধু CFCকে বলা হয় ক্লোরোফ্লোরোকার্বন, এগুলোর সাথে সম্পর্কিত কোন কোন বিষয়গুলো তোমরা খেয়াল করে দেখো। যে বায়ুমণ্ডলের যে স্তর আছে, তারপরে কারখানার ধোঁয়া, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার, নগরায়নের কথা বোঝাচ্ছে। তোমরা দেখো গ্যাস জীবাশ্ম জ্বালানির কথা বলছে, গাড়ির কালো ধোঁয়ার কথা বোঝানো হচ্ছে। এই সবগুলোই কিন্তু বায়ু দূষণের সাথে জড়িত, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড কিংবা কার্বন ডাই মনোক্সাইড, CFC গ্যাস এবং হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন এগুলোর সৃষ্টির সাথে সম্পর্কিত। তাই বায়ুমণ্ডলকে উত্তপ্ত করার ক্ষেত্রে এগুলো খুবই ভূমিকা পালন করছে।
আমরা এই কথাগুলো বলেছি যে বায়ুমণ্ডলে তারা কীভাবে ভূমিকা পালন করে। বায়ুমণ্ডলের যে স্তরটি তোমরা খেয়াল করে দেখো, পৃথিবীর যে স্তরে আমরা অবস্থান করছি এটি এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এবং তার পাশাপাশি তোমরা খেয়াল করে দেখবে যে একটি স্তরকে আমরা বলছি যে ওজোন স্তর। তাহলে সূর্যের আলো যখন আসে দেখো পৃথিবীর পৃষ্ঠে আসার আগে যে গ্রে একটি দাগ দেখানোর চেষ্টা করা হয়েছে, এটি হচ্ছে মূলত ওজোন স্তর। এই ওজোন স্তরে সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট রেগুলাকে শোষণ করে তারপরে সে প্রাণী এবং উদ্ভিদের অবস্থা অনুযায়ী যেই তাপ পৃথিবীতে প্রেরণ করা দরকার সেটা প্রেরণ করে থাকে। তাহলে দেখো ওজোন স্তর আমাদের বায়ুমণ্ডলটিকে বা এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো এই ওজোন স্তর নানান কারণে ক্ষয় হচ্ছে। ক্ষয় হওয়ার কারণগুলি হচ্ছে, আমরা একটু আগে বায়ুমণ্ডলে যে সকল গৌণ গ্যাসগুলির কথা দেখেছি, এই গৌণ গ্যাসগুলো এই ওজোন স্তরটিকে ক্ষতি করছে। ফলশ্রুতিতে সূর্যের আলট্রাভায়োলেট রে সরাসরি পৃথিবীর পৃষ্ঠে আসার সুযোগ পাচ্ছে। এতে করে পৃথিবীতে তাপ বেড়ে যাচ্ছে। পৃথিবীর এই যে তাপ বেড়ে যাওয়ার প্রক্রিয়া, এটিকে আমরা বলছি উষ্ণায়ন, এবং এটি আমার গ্রিন হাউসকে ক্ষতি করছে। খেয়াল করে দেখো, বলছে যে এর প্রভাবে প্রায় 5 ভাগ বেড়েছে অতিবেগুনি রশ্মির এই পৃথিবীতে প্রবেশ করার কারণে, ওজোন স্তর ক্ষয়ের কারণে। তাহলে বৈশ্বিক উষ্ণায়নের কোন কোন কারণগুলো এক্ষেত্রে খুবই দায়ী তোমরা খেয়াল করে দেখো। গাছ কেটে ফেলছে। গাছ কেটে ফেলার কারণে কি হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অর্থাৎ কার্বনের পরিমাণটা বেড়ে যাবে। খুবই সহজ, কারণ প্রাণীরা বা আমরা আমাদের নিঃশ্বাস ফেলার সাথে সাথে বায়ুর যে উপাদানটি ত্যাগ করে থাকি সেটি হচ্ছে কার্বনের পরিমাণটি সবচেয়ে বেশি। অন্যদিকে আমরা গ্রহণ করি অক্সিজেন। তাহলে গাছ কেটে ফেলার কারণে গাছ অক্সিজেন প্রদান করে আর আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। গাছ কার্বন গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। ফলশ্রুতিতে তোমরা খেয়াল করে দেখো, যদি গাছ কেটে ফেলি তাহলে কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু অক্সিজেনের সাপ্লাইটা কমে যাচ্ছে। তাহলে বায়ুমণ্ডলে স্বাভাবিকভাবে কার্বন বেড়ে যাবে। কার্বন বেড়ে যাওয়া মানে উষ্ণায়ন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। তোমরা আগের ছবিটি দেখেছো, গাড়ির কালো ধোঁয়া। তারপরে এই ছবিটি দেখো, এটি কয়লা পুরানো হচ্ছে, এটি জীবাশ্ম জ্বালানির সাথে সম্পর্কিত। তাহলে দেখো এই যে খনিজ যে সকল মিনারেলসগুলো আমরা উত্তোলন করছি এবং এগুলো জ্বালাচ্ছি, জীবাশ্ম জ্বালানিগুলো, এগুলো কিন্তু বায়ুমণ্ডলের জন্য অনেক বেশি ক্ষতির কারণ। এবং তোমরা জানো যে সাগর মহাসাগরে যখন এই সকল জলযানগুলো চলে, এগুলোর কিন্তু প্রচুর বর্জ্য আছে। এগুলো কিন্তু এই জলভাগটাকে কিন্তু দূষিত করছে। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে স্থলভাগ এবং জলভাগ এই দুটি অংশকেই কিন্তু আমরা সমানভাবে নানান ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছি। শিল্পায়নের ফলে শিল্প কারখানা স্থাপিত এবং শিল্প কারখানার কালো ধোঁয়ার প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের পরিমাণ বেড়ে যাচ্ছে। তোমরা জানো যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করলে এটি হয়। তোমরা এসি চালানোর কথা দেখেছ, ফ্রিজের কথা দেখেছ, এগুলাতে কিন্তু সিএফসি গ্যাস নিঃসরণ ঘটে এবং এগুলা দিয়ে কিন্তু বায়ুমণ্ডল উষ্ণায়ন হচ্ছে এবং গ্রিন হাউস গ্যাস সৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে। এই অ্যারোসল স্প্রে করার কারণে হয়। এবং এর প্রভাবটা কি, আমরা এই যে এতক্ষণ পর্যন্ত জানলাম যে এই গ্রিন হাউস গ্যাসগুলো ওজোন স্তরকে ক্ষতি করছে এবং এর প্রভাবটা কি। এখানে আমরা বরফ গলে যাচ্ছে এরকম একটি ছবি দেখানোর চেষ্টা করছি। তার মানে কি, বরফ যদি গলে যায় তাহলে জলভাগটা বেড়ে যাবে। আমরা এগুলোর ইফেক্ট ছবি সহকারে আরও বুঝবো। অতিবৃষ্টি অথবা কখনো অনাবৃষ্টি হচ্ছে এবং জলবায়ুর এই একটি ব্যাপক ধরনের পরিবর্তন হওয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকিতেও কিন্তু অনেকে পড়ছে। তাহলে আমরা প্রভাবগুলোকে বলছি, মহাসমুদ্র যা পৃথিবীর ফুসফুস তাও অকার্যকর হচ্ছে। ফুসফুস যেমন আমাদের দেহকে পরিশুদ্ধ করে বায়ু চলাচল এবং রক্তকে যখন এটি পরিশুদ্ধ করে আমাদের দেহটিকে সচল রাখার চেষ্টা করছে, ঠিক পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য জলভাগটা সবচেয়ে বেশি তাপটা কিন্তু শোষণ করে জলভাগ। তোমরা জানো পৃথিবীর 1 ভাগ হচ্ছে স্থল আর 3 ভাগ হচ্ছে জল। তাহলে এই জলভাগ এই তাপ শোষণ করে স্থলভাগের যে তাপ শোষণ করার কথা তার চাইতে জলভাগ শোষণ করে অনেকটাই ব্যালেন্স করার চেষ্টা করে। আমরা যখন বিভিন্ন রাসায়নিক পদার্থ সমুদ্রে ফেলছি, এতে করে কিন্তু পৃথিবীর এই জলভাগটা নষ্ট হয়ে যাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। বায়ুর উপাদানের ভারসাম্যহীনতা। আমরা দেখেছি যে বায়ুতে আমরা বলেছি মুখ্য উপাদানগুলো অক্সিজেন এবং নাইট্রোজেন, অন্যদিকে গৌণ উপাদানগুলোর কথা বলেছি। তাহলে যদি গৌণ উপাদানগুলোর পরিমাণ বেড়ে যায় তাহলে অক্সিজেন এবং নাইট্রোজেন এ জাতীয় মুখ্য উপাদানগুলোর পরিমাণ কি হবে? মুখ্য উপাদানগুলোর পরিমাণ কমে যাবে। ফলশ্রুতিতে যে ঘটনা ঘটবে, বায়ুর উপাদানগুলোর মধ্যে একটা ভারসাম্যহীনতা তৈরি হবে। জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।
তোমরা জানো যে জীববৈচিত্র্যের জন্য অর্থাৎ প্রকৃতিতে জীব যে নিয়মে বেঁচে থাকে এই পরিবেশটিকে আমরা বলি জীববৈচিত্র্য। সুতরাং জীববৈচিত্র্য কোনোভাবেই যেন নষ্ট না হয়। বৈশ্বিক উষ্ণায়নের কারণে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা সাম্প্রতিক সময় খেয়াল করে দেখবে বাংলাদেশে একসময় প্রচুর অতিথি পাখি আসতো, তাপ বেড়ে গিয়েছে এবং শীতে আর প্রচণ্ড শীত পড়ে না এবং অতিথি পাখির আগমন কিন্তু অনেক কমে গিয়েছে। ঠিক এটি আমরা জীববৈচিত্র্যের সাথে কানেক্ট করানোর চেষ্টা করলাম। লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। তোমরা জানো যে আমরা এগুলো বুঝাবো যে সাগরে যখন জলোচ্ছ্বাস তারপর হচ্ছে সুনামির মতো ঘটনা ঘটে তখন সাগরের এই জলভাগটা অর্থাৎ সাগরের জল তীব্র স্রোতে স্থলভাগে প্রবেশ করে, এতে করে স্থলভাগে লবণাক্ত পানি বেড়ে যায়। অর্থাৎ সমুদ্রের পানি যখন স্থলভাগে চলে আসে তখন কিন্তু এই মিঠা পানির অঞ্চলগুলো লবণাক্ত হয়ে যায়। এটি বৈশ্বিক উষ্ণায়নের আরেকটি প্রভাব। সিডর, আইলা কিংবা আমফানের মতো ঘূর্ণিঝড়গুলো বেড়ে যাচ্ছে। এটির ব্যাখ্যাটি হচ্ছে কি, কোনো স্থানে যদি সূর্যের তাপ বেড়ে যায় তাহলে ওই অংশে সূর্যের তাপের কারণে বায়ুর যে উপাদানগুলো আছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ুটি হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে। এই হালকা হয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন উপরে উঠে যাবে তখন নিচে খালি জায়গাটি পূরণ করার জন্য চারপাশ থেকে বাতাস আসবে এবং এখানে একটি সার্কেল তৈরি হবে এবং সাগরে কিংবা স্থলভাগে এই ধরনের ঘূর্ণিঝড়গুলো তখন সৃষ্টি হয়। এই ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে উত্তাপ বেড়ে যাওয়া, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাওয়া। আমরা এই উষ্ণায়নের বেড়ে গেলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায় আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম। ধারণা করা হয় 2050 সালের মধ্যে 20 ভাগ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। তোমরা লক্ষ্য করে দেখো বাংলাদেশের মানচিত্র, অর্থাৎ আমরা বলেছি কিন্তু বরফ গলে যাচ্ছে। বরফ যদি গলে যায় তাহলে সমুদ্রের পানির অবস্থা যদি উপরের দিকে উঠে যায় তাহলে দেখো তোমরা এই চিত্রে বোঝা যাচ্ছে যে ঠিক কি অবস্থাটি হবে। দেশের একটি বৃহৎ অংশ সমুদ্রের পানির নিচে তলিয়ে যাবে। তাহলে এই কথাটি আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি যে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণটি বেড়ে যাবে উষ্ণায়নের কারণে। তাহলে দেখো আমরা দুর্যোগ একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। দুর্যোগ বলতে আমরা কি বুঝি? প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশ সৃষ্টি করে, এর ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়, এরকম অবস্থাকে আমরা দুর্যোগ বলে থাকি। আমরা এটি একটি দুর্যোগের ছবি, এটি বন্যা। বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় বন্যা হচ্ছে। এটি খরার ছবি, প্রায় সময় আমরা এ ধরনের অবস্থা দেখি। এবং সেই সঙ্গে একটি বিস্ফোরণের ছবি দেখানোর চেষ্টা করেছি। এটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এটি মানব সৃষ্ট। এবং বন্যা এবং খরা এই দুটি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু প্রাকৃতিকভাবেই সংঘটিত হয়ে থাকে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, আমরা চেষ্টা করব এগুলোর উত্তর দেওয়ার জন্য। অনেকেই জয়েন করেছ। ক্যামেরার লাইট বাউন্সিং করছে, এটা অনেক চেষ্টা করেছি, এটা কোনোভাবে ঠিক করতে পারি নাই। ওকে, চট্টগ্রাম থেকে অনেকে লিখেছে। আমরা এবার প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ, এই দুর্যোগটিকে আমরা দুটি দিক থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তোমরা খেয়াল করে দেখো, তার মানে আমরা সংজ্ঞা দেওয়ার সময় ছবিগুলো দেখে বুঝতে পেরেছি যে দুর্যোগকে দুটি ভাগে ভাগ করা, একটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং আরেকটি হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। তাহলে মানবসৃষ্ট দুর্যোগ কাকে বলে উদাহরণগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করি। লক্ষ্য করে দেখো, এখানে একটি যুদ্ধের ছবি দেখানোর চেষ্টা করা হয়েছে, যুদ্ধ বিগ্রহ মানবসৃষ্ট দুর্যোগ। এবং হরতাল কিংবা দাঙ্গা যখন লাগে, এরকম অবস্থা যখন সৃষ্টি হয় তখন কিন্তু এটিকে আমরা মানবসৃষ্ট দুর্যোগ বলে থাকি। এবং ঠিক একইভাবে দেখো, বৃক্ষ নিধন করা, বনাঞ্চলের গাছ যখন কেটে ফেলে এবং নদ নদীগুলো যখন আমরা ভরাট করে ফেলি, অর্থাৎ নদীর স্বাভাবিক প্রবাহ যখন ব্যাহত হয় এবং অপরিকল্পিত নগরায়নী, ছবিটি দেখে বুঝতে পারছো যে এটি একটি শহর, এটি কোনোভাবেই আশীর্বাদ হতে পারে না। এরকম একটি শহর 25 ভাগ জায়গা ফাঁকা রেখে একটি শহর হওয়ার কথা, এরকম একটি ছবি যদি হয় একটি শহরের, তাহলে নিশ্চয়ই কল্পনা করতে পারছো এটি কখনো না কখনো কি পরিমাণ দুর্যোগ বয়ে আনতে পারে। ফলশ্রুতিতে আমরা সংজ্ঞাটিকে দিতে পারি মানুষের অপকর্ম অথবা দূরদৃষ্টির অভাবে যে অবস্থা সৃষ্টি হয়, যে দুর্যোগের সৃষ্টি হয়, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। এই প্রয়োজনীয় অংশগুলো তোমরা খাতায় লিখে ফেলতে পারো প্রয়োজনে। এবার প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বুঝি? প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগকে প্রাকৃতিক দুর্যোগ বলা হয়ে থাকে। তাহলে প্রাকৃতিক দুর্যোগের উদাহরণগুলো কি? তোমরা দেখো, এখানে জলোচ্ছ্বাসের ছবি দেখানো হয়েছে, বন্যার ছবি দেখানো হয়েছে, এখানে সুনামির ছবি দেখানো হয়েছে, জলোচ্ছ্বাস এবং সুনামি। কালবৈশাখীর ঝড়, কখনো কখনো তোমরা জানো যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে
এইভাবে কালবৈশাখী ঝড় সৃষ্টি হয়, তীব্র বেগে একেবারে সব কিছু লণ্ডভণ্ড করে ফেলে। এখানে সুনামির কথা আবার দেখানো হয়েছে। তোমরা জানো যে সুনামি কেন সৃষ্টি হয়, সুনামি নিয়ে আমাদের আলোচনা আছে, আমরা ছবি দেখে বুঝবো। টর্নেডো, তোমরা প্রায় সময় স্থলভাগে যে ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হয় এগুলোর অবস্থা হয় ঠিক এইরকম। তোমরা ছবি দেখে টর্নেডোর সম্পর্কে একটু ধারণা পেতে পারো। আগ্নেয়গিরির অগ্নুৎপাত অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগে যে গলিত এবং উষ্ণ লাভা আছে, তা যদি ম্যাগমা আছে, তা যখন বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। বেরিয়ে হয়ে আসলে লাভা এবং ভিতরে থাকলে সেটিকে বলা হয় ম্যাগমা। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে লাভা বেরিয়ে আসে এবং কতটা ফোর্স ক্রিয়েট করে তোমরা খেয়াল করে দেখো। এগুলো সবই প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের কথা এখানে বলা হয়েছে, নদী ভাঙ্গনের কথা বলা হয়েছে, খরা একটি প্রাকৃতিক দুর্যোগ। আমরা ভূমিকম্প সম্পর্কে এবার জানার চেষ্টা করব। ভূমিকম্প হলো ভূপৃষ্ঠের কম্পনকে আমরা ভূমিকম্প বলে থাকি। পৃথিবীর পৃষ্ঠ যে কোনো কারণে যদি কেঁপে ওঠে তাকে বলা হয় ভূমিকম্প। এবং ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া যায় না, তাই সতর্কতা অবলম্বন করে পরবর্তী উদ্ধার কাজের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। বাংলাদেশের 3টি ভূকম্পন প্রবণ অঞ্চল রয়েছে, মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং মাঝারি ঝুঁকিপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ। তোমরা জানো যে সিলেট অঞ্চল থেকে এই অংশটা তোমার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এদিক দিয়ে একটি টেকটনিক প্লেটের কাছাকাছি থাকার অবস্থানের কারণে। তার থেকে একটু দূরে এই অঞ্চলটা, এটিকে মাঝারি ঝুঁকিপূর্ণ বলছি। এবং তার চাইতে দূরের অঞ্চল হচ্ছে খুলনা এবং বরিশাল বিভাগের অনেকগুলো অঞ্চল, এটিকে আমরা বলছি তার চাইতে কম। আমরা এই অঞ্চলগুলো এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সুনামি কি? সুনামি হচ্ছে সমুদ্র তীরের ঢেউ, এটি জাপানি শব্দ। পরীক্ষায় এই প্রশ্নটি প্রায় সময় এসে থাকে। এবং জাপানে যে সুনামি হয়েছিল এর গতি 800 থেকে 1300 কিলোমিটার হতে পারে এবং স্থলভাগে প্রায় 10 কিলোমিটারের মধ্যে ঢেউয়ের প্রবল বেগ। তোমরা খেয়াল করে দেখো কি তীব্র স্রোতে পানির মধ্যে গাড়িগুলো ভাসছে, তার মানে এটার স্রোত কতটা প্রবল ছিল এটি বোঝা যাচ্ছে সহজে। এবং কেন সুনামির সৃষ্টি হয় তোমরা খেয়াল করে দেখো। সমুদ্র তীরে ঢেউ সৃষ্টি হওয়ার এই ছবিটির পাশাপাশি তোমরা বুঝতে পারবে যে কেন এ ধরনের ঘটনাগুলো ঘটে। সমুদ্রের তলদেশে যখন এইরকমভাবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে অথবা ভূমিকম্পের কারণে কম্পন সৃষ্টি হয়, তখন সাগরের ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউ তীরে তীব্র বেগে আঘাত হানে এবং ততক্ষণ পর্যন্ত এই ঢেউয়ের তীব্রতা কমে না যতক্ষণ না সে স্থলভাগ পায়। স্থলভাগে এসে ধীরে ধীরে এই ঢেউটি দুর্বল হয়ে যায়। তাহলে এইভাবে হচ্ছে তোমার সুনামির সৃষ্টি হয়। তাহলে সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা অগ্নুৎপাতের সৃষ্টি হলে ভূ আলোড়নের ফলে বিস্তৃত এলাকা জুড়ে ঢেউয়ের সৃষ্টি হয় বলে সুনামির সৃষ্টি হয়। তাহলে জাপানে যে সুনামি হয়েছিল তার সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। 8.9 মাত্রার ভূমিকম্পের কারণে 2011 সালে এই সুনামি হয় এবং রাজধানী টোকিও শহরের প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্বে এটি আঘাত হানে এবং 5টি পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তোমার পাঠ্য বইয়ের এই তথ্যগুলো দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারছো পাহাড় ধস নেমেছে, অর্থাৎ ভূমি ধস হয়েছে, অর্থাৎ মাটিগুলো ধসে যাচ্ছে। এখন এটি কেন হয়? পাহাড়ের মাটি ধসে পড়াকে ভূমিধস বলে থাকি। তাহলে বেলে পাথর ও শেল কর্দম পাথর দ্বারা গঠিত পাহাড় ধসে যেতে পারে, এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হতে পারে, এটি আরেকটি কারণ। এবং মানুষ ব্যাপক হারে পাহাড় অথবা গাছ যদি আমরা কেটে ফেলি তাহলে পাহাড়ি এলাকাতে ভূমিধস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এগুলো হচ্ছে ভূমিধসের কারণ। দুটি ছবি দেখে বুঝতে পারছো অসাবধানতাবশত এখানে আগুনের কথা বোঝানো হচ্ছে, আর এটি হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট দাবানলের কথা বোঝানো হচ্ছে। তোমরা জানো যে বিভিন্ন সময় এই আমাজন জঙ্গলে কিন্তু গত বছর অনেক দিন অগ্নিকাণ্ড হয়েছে, যেটিকে আমরা দাবানল বলি। ক্যালিফোর্নিয়াতে, অস্ট্রেলিয়াতে এ ধরনের প্রাকৃতিকভাবে যখন বন জঙ্গলে আগুন লেগে যায় এবং অনেক দিন পর্যন্ত এই আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না, এটিকে বলি আমরা দাবানল। আর অসাবধানতাবশত আমরা আগুন ব্যবহার করতে গিয়ে যখন ভুল করে ফেলি তখন সেটিকে বলে থাকি আমরা অগ্নিকাণ্ড। তাহলে এই দুটি আমরা বিষয় বুঝলাম, আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণ কি তোমরা খেয়াল করে দেখবে প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন কারণে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত। আমরা 4টি মূল কারণকে নিয়ে কথা বলবো। বাংলাদেশের ছবি দেখিয়ে আমরা এটি বোঝানোর চেষ্টা করেছি পৃথিবীতে বাংলাদেশের অবস্থানটি কোথায়।
অর্থাৎ আমরা যে প্রথম পয়েন্টটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক দুর্যোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। কারণ পৃথিবীর ঠিক কোন অংশে কোন দেশটির বা কোন স্থানটির অবস্থান তার উপর নির্ভর করে কোন কোন প্রাকৃতিক দুর্যোগ হবে। তোমরা একটু আগে বোঝার চেষ্টা করেছ যে ভূমিকম্পের সময় আমরা বলেছিলাম যে বাংলাদেশের সিলেট অঞ্চলের এই অঞ্চলটি টেকটনিক প্লেটের কাছে, এ কারণে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকির মধ্যে। তাহলে খেয়াল করে দেখো, এটি কিন্তু ভৌগোলিক অবস্থানকে নির্দেশ করে। ঠিক একইভাবে যদি কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা কিংবা নিরক্ষরেখা, এগুলো কতগুলো কল্পিত রেখা, সূর্য ঠিক কোথায় অবস্থান করবে তার উপর নির্ভর করে। একেবারে মেরুর যে দেশগুলো আছে সেখানে প্রচণ্ড শীত থাকবে। তাহলে খেয়াল করে দেখো, প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হওয়ার জন্য আমরা কতগুলো কারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ কোন ভূখণ্ডটি কোথায় অবস্থান করছে তার উপর নির্ভর করে কোন কোন প্রাকৃতিক দুর্যোগ হবে। যেমন মেরু এলাকার কোনো দেশে কিন্তু খরা হওয়ার সম্ভাবনা নেই, কারণ সূর্যের তীব্র আলো সেখানে পড়ছে না। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছ। ঠিক একইভাবে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু শৈত্যপ্রবাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। নিরক্ষীয় অঞ্চল হচ্ছে সারা বছর যেখানে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। তাহলে যেখানে সূর্য ওভারহেড সান থাকে, মাথার উপরে আলো দেয়, সেখানে তাপের তীব্রতা বেশি থাকে, তাহলে এখানে তো শৈত্যপ্রবাহ হতে পারে না। এই বিষয়টি আমরা বোঝানোর চেষ্টা করছি ভৌগোলিক অবস্থান দ্বারা। ঠিক একইভাবে তোমরা খেয়াল করে দেখো ভূমির গঠন। একটু আগে কিন্তু পড়েছ যে ভূমিধস হওয়ার জন্য এই যে বেলে পাথর দিয়ে যে সকল পাহাড়গুলো গঠিত, এগুলো কিন্তু ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে মাটি ঠিক কোন ধরনের উপাদান দিয়ে গঠিত তার উপর নির্ভর করে সেখানে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হবে। তার মানে ভূমির গঠনও একটি গুরুত্বপূর্ণ কারণ। আরেকটি কারণ আমরা বলছি যে জলবায়ুগত প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখবে এই মুহূর্তে খুব ঘন ঘন সমুদ্রে নিম্নচাপ হচ্ছে এবং তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের জলবায়ুর কখন কোন অবস্থা হবে, এটি কিন্তু বোঝা যায়। আমরা দীর্ঘদিন আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ু সম্পর্কে ধারণা লাভ করেছি। তোমরা জানো বহু বছরের আবহাওয়ার গড়ফলকে জলবায়ু বলে। তাহলে ঠিক শীতের সময় বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়, তখন কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হবে, গ্রীষ্মে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হবে, এখানে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো আঘাত হানবে, এগুলো কিন্তু জলবায়ুগত অবস্থান থেকে বোঝা যায়। বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রভাবে যে সকল দুর্যোগগুলো হতে পারে তা সংঘটিত হয়। অন্যদিকে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু অন্য ধরনের দুর্যোগ হয়, আবার মেরু অঞ্চলে কিন্তু অন্য ধরনের দুর্যোগ সংঘটিত হয়। অর্থাৎ জলবায়ুর পরিবর্তনের কারণে, অবস্থানগত কারণে কিন্তু এই প্রভাবটি পড়ে থাকে। ঠিক নদীনালা প্রভাব, তোমরা দেখো যেখানে নদীর তীর নেই সেখানে কিন্তু নদী ভাঙ্গন হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এটি খুব সহজেই বুঝতে পারছি, নদ নদী খাল বিল এগুলো থাকার কারণে কোন কোন প্রাকৃতিক দুর্যোগগুলো সেখানে সংঘটিত হবে সেটি বোঝা যায়। যে সকল দেশ সাগরের তীরবর্তী, এ সকল দেশে সুনামি হবে। তোমাদের মনে থাকার কথা, নেপালে একটি বড় ভূমিকম্প হয়েছিল। তোমাদের কাছে প্রশ্ন, নেপালে কি সুনামি হওয়ার সম্ভাবনা আছে? উত্তর দিবে তোমরা উত্তর দাও এবং আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নেপালে সুনামি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না? ওকে, এটির উত্তর লিখো, আমরা সামনের দিকে যাই। আমাদের জীবনযাত্রার উপর তোমরা খেয়াল করে দেখো, আমাদের জীবনযাত্রার উপর, অর্থনীতির উপর প্রাকৃতিক দুর্যোগ কিভাবে প্রভাব বিস্তার করে, আদৌ প্রভাব বিস্তার করে কিনা? হ্যাঁ শিক্ষার্থীরা, গভীরভাবে প্রভাব বিস্তার করে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ এবং বর্তমান সময়ের জন্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে বাংলাদেশের এখন অনেক অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। ঈদের সময় অনেকেই কিন্তু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়তে হয়েছে, অনেকে নামাজ পড়তেই পারেনি, সে ব্যবস্থা ছিল না। বাড়ি ঘর থেকে শুরু করে সব কিছুই পানির নিচে তলিয়ে গিয়েছিল। তাহলে খেয়াল করে দেখো, এভাবে যখন প্রাকৃতিক দুর্যোগগুলো আঘাত হানে তখন কি অবস্থা হয়। আমাদের দেশে সাধারণত প্রায় 20% প্লাবিত হয়ে থাকে এই বর্ষায়। আর কখনো কখনো যখন বন্যার মতো অবস্থা হয় তখন কিন্তু, একজন বলেছে ইয়েস, অনেকে বলেছে নো। যারা নো বলেছে তাদেরকে ধন্যবাদ। নেপালে সুনামি হওয়ার সম্ভাবনা নেই, কারণটা হচ্ছে নেপালে সমুদ্র নেই, নেপালের তীরবর্তী অঞ্চলে সমুদ্র নেই। এ কারণে নেপাল পর্যন্ত সাগরের পানি যাওয়ার সম্ভাবনা কম। সুনামি হবে, এটি দিয়ে আমরা যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলাম তোমাদেরকে, সেটি হচ্ছে সাগরের তীরবর্তী অঞ্চল অর্থাৎ ভৌগোলিক অবস্থানগত কারণে যে প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় তা বুঝতে পেরেছো কিনা, এটি কিন্তু আমরা বুঝতে পারলাম। অর্থাৎ সমুদ্রের তীরবর্তী অঞ্চলে সুনামি হবে, আর যেখানে সমুদ্র নাই সেখানে কিন্তু সুনামি হওয়ার সুযোগ কম।
ধন্যবাদ যারা যারা উত্তর দিয়েছো তোমাদেরকে। আমরা বন্যার কথা বলছি যে বন্যায় প্রায় 68 ভাগ প্লাবিত হয় যদি বন্যা হয়, আর সাধারণত 20% বাংলাদেশ পানিতে বর্ষাকালে এভাবেই প্লাবিত হয়ে যায়। তাহলে এটি কিন্তু আমাদের অর্থনীতির জন্য অনেক ধরনের ক্ষতির কারণ। আবার বন্যার কারণে বায়ু ও পানি দূষিত হয়ে বিভিন্ন ধরনের অসুখ ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার বন্যার কারণে পানি বেড়ে যাচ্ছে, তাহলে বায়ু কেন দূষিত হবে? বায়ু দূষণের কারণ হচ্ছে, তোমরা লক্ষ্য করে দেখো, এই বন্যার পানি যখন বেড়ে যায় তখন বিভিন্ন প্রাণী উদ্ভিদ তাদের কিন্তু আর টিকে থাকার সুযোগ থাকে না, স্থলভাগ না পেলে তারা কিন্তু মরে যায়। তাহলে এগুলো কোথায়? মাটির নিচে চাপা দেওয়ার সুযোগ হয় না, তখন এগুলো পানিতে ভাসতে থাকে। তাহলে মনে করো যে পানির উপরে যদি মরা একটি জন্তু থাকে, তাহলে সে যেমন পানিকেও দূষিত করছে, ঠিক একইভাবে কিন্তু বায়ুকে দূষিত করছে। তাহলে এই পানি দূষণ এবং বায়ু দূষণের কারণে কিন্তু নানান ধরনের অসুখ বিসুখ ছড়িয়ে পড়ছে। তোমরা জানো যে 2007 এবং 2009 সালে বাংলাদেশে আইলা এবং সিডর নামে দুটি প্রাকৃতিক দুর্যোগ উপর্যুপরি আঘাত হেনেছে। অর্থাৎ আইলার ক্ষতিটা কাটিয়ে উঠতে না উঠতে 2 বছরের মাথায় আবার সিডর আঘাত হানে। তাহলে এই যে উপর্যুপরি একটি প্রাকৃতিক দুর্যোগ বারবার একটি অঞ্চলে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এতে করে কিন্তু ওই অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। তোমরা বর্তমান সময়ের কথা চিন্তা করে দেখো, বন্যার কারণে কি হয়েছে? যারা মৎস্য চাষের সাথে জড়িত ছিল, এই লোকগুলি কিন্তু এখন আর তাদের এই মৎস্য যে ঋণ করে যেভাবে হোক না কেন তারা যে মাছের চাষ করেছিল, এই মাছগুলো কিন্তু এখন ছড়িয়ে গিয়েছে। অর্থাৎ তাদের পুকুরে কিংবা তাদের ঘেরে, তাদের নির্দিষ্ট জলাশয়ে কিন্তু আর এই মাছগুলো নেই। তাহলে আর্থসামাজিক ক্ষতির পরিমাণ অকল্পনীয়। আমরা যারা বন্যা দেখছি না তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারছি না। যারা এই বন্যা কবলিত অঞ্চলে আছে তারা জানে সেখানকার অর্থনৈতিক অবস্থা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কিন্তু পড়ছি আমাদের জীবন এবং অর্থনীতির উপর এই প্রাকৃতিক দুর্যোগগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত করে। এবং আরেকটি জিনিস হচ্ছে, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বেড়ে যায়। তাহলে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণটা কি? তোমরা জানো যে খরা বা শুষ্কতার কারণে নদীর পানি প্রবাহ যখন কমে যায়, তখন জোয়ারের কারণে এবং জলোচ্ছ্বাসের কারণে তোমার সাগরের পানি কিন্তু আমাদের স্থলভাগে প্রবেশ করে। আমাদের স্থলভাগে যখন সাগরের পানি প্রবেশ করে তখন যে ঘটনাটি ঘটে, লবণাক্ত পানি স্থলভাগে চলে আসে। এতে করে যে সকল অঞ্চলগুলোতে মিঠা পানির মাছ পাওয়া যেত, এখন লবণাক্ত পানি আসায় এই মাছগুলো আর চাষ হবে না। ফসল, যে সকল জমিগুলোতে ফসল উৎপাদন হতো, সেখানে যখন লবণাক্ততার পরিমাণ বেড়ে যাবে, সেখানে আর ওই ফসলগুলো হবে না। এক কথায় আমরা বলতে পারি জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো বাংলাদেশের জীবন এবং অর্থনীতির উপর এই দুর্যোগগুলোর কতটা ভয়াবহ প্রভাব বিস্তার করে। আমরা দুর্যোগ মোকাবেলায় কি করতে পারি প্রিয় শিক্ষার্থীরা? তোমাদের জন্য এখন থেকে আমরা ছোট ছোট প্রশ্ন করব এবং তোমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। দুর্যোগ মোকাবেলায় আমাদের করণীয় কি? বন্যা এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা কয়টি ভাগে কাজ করতে পারি বলো? বন্যা এবং ঘূর্ণিঝড় এই দুর্যোগগুলো মোকাবেলায় কয়টি স্তরে আমরা কাজ করতে পারি? উত্তর লিখবে আমি আশা করছি। আমি তোমাদের উত্তরের অপেক্ষা করছি। আমার ধারণা আমার কাছে উত্তর আসতে একটু সময় লিখবে। ওকে, আমরা জানতে চাচ্ছি যে বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা কয় ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি? তোমরা ধারণা থেকে বলো, কোনো সমস্যা নেই। আমার ধারণা তোমরা এতক্ষণে উত্তর লিখেছো। ওকে ফাইন, আমি উত্তর পেয়েছি। 3 ভাগে 15টি না, 3টি ভাগে বা 3টি স্তরে আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলা আমরা ব্যবস্থা নিতে পারি। বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগ পূর্ব একটি ব্যবস্থা নিতে পারি। তোমরা খেয়াল করে দেখো, বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগ পূর্ব অর্থাৎ দুর্যোগ সংঘটিত হওয়ার আগে আমরা কতগুলো স্টেপস নিতে পারি। যেমন খেয়াল করে দেখো, বন্যা কবলিত যে সকল অঞ্চল, সেখানে বাড়িঘরগুলো উঁচু করে নির্মাণ করা যেতে পারে, রাস্তাগুলো উঁচু হতে পারে, নদীতে আমরা আগে থেকেই বাঁধ দিয়ে রাখতে পারি যেন বন্যা না হয়ে থাকে। ঠিক একইভাবে ঘূর্ণিঝড় মোকাবেলায় বাড়ির পশ্চিম এবং উত্তর দিকে আমরা যদি বৃক্ষ জাতীয় উদ্ভিদ রোপণ করি, তাহলে কালবৈশাখী বা এই ঝড়গুলো অ্যাটাক যখন করবে তখন ওই গাছগুলোর মধ্যে লাগবে।
এবং বাড়ির চারপাশে কিন্তু আমরা প্রচুর গাছপালা লাগাবো। ঢোলকলমি গাছের কথা আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি। যে সকল গাছগুলোর মাটি, মূল মাটি বা শিকড় মাটি আঁকড়ে ধরে, এ ধরনের উদ্ভিদগুলো আমরা বাড়ির চারপাশে বা নদীর তীরবর্তী অঞ্চলে এগুলো রোপণ করতে পারি। তাহলে আমরা বলছি যে দুর্যোগ পূর্ব কতগুলো ব্যবস্থা। আর যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য অর্থনৈতিক প্রস্তুতির পাশাপাশি তোমার দুর্যোগকালীন সময়ে খাদ্য মজুত এবং নগদ অর্থ এবং যদি কখনো আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজনে সব কিছু গুছিয়ে রাখা, এগুলো হচ্ছে দুর্যোগ পূর্ব অবস্থা। থ্যাংক ইউ, অনেকে উত্তর দিয়েছ। আমরা বন্যা ও দুর্যোগ ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগকালীন কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারি। তোমরা জানো যে দুর্যোগ মোকাবেলার জন্য কতগুলো স্টেপস নেওয়া যেতে পারে। যেমন দুর্যোগে বন্যার সময়, বর্তমান সময়ে যারা বন্যা তারা মাচা তৈরি করে তারা উঁচু জায়গায় অবস্থান করছে কিংবা আশ্রয়কেন্দ্রে চলে যেতে হচ্ছে। ঠিক একইভাবে যখন ঘূর্ণিঝড় কিছুদিন আগে আমফান হয়েছিল, তোমাদের মনে থাকার কথা, আমফান যখন হয়েছিল তখন কিন্তু অনেক লোককে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। এই যে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা এবং কখন আশ্রয়কেন্দ্রে আসবে এর জন্য কিন্তু সতর্কবাণী দেওয়া হয়। তোমরা প্রায় সময় দেখবে আবহাওয়া বার্তার মধ্যে কিন্তু সতর্কবাণী দেওয়া থাকে, কত নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। এই জন্য 4 পর্যন্ত বাড়িতে অবস্থান করা যায়। 5 হলে তোমার কিন্তু নারী, শিশু, কিশোর সবাইকে, 5-এর পর হলে সবাইকে কিন্তু আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। তারপরে বাড়িঘরে থাকাটা অনেক রিস্কি। এই জন্য আমরা বলছি দুর্যোগকালীন কিন্তু অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করা যায়। এই জন্য শুকনো খাবার যেমন মজুত করা পূর্বের ঘটনা, এবং দুর্যোগকালীন সময়ে এগুলোকে ঘরে মাটির মধ্যে গর্ত করে টিনের মধ্যে রেখে এগুলো মাটির নিচে রাখাকেও আমরা দুর্যোগকালীন ব্যবস্থা বলতে পারি। এবং ঘূর্ণিঝড় বা বন্যা পরবর্তী সময়ে, মানে দুর্যোগ পরবর্তী কী কী ব্যবস্থা, ঘূর্ণিঝড় হওয়ার পর প্রথম কাজই হবে তোমার রাস্তাঘাটগুলো ক্লিয়ার করে দেওয়া। কারণ ত্রাণ তৎপরতার জন্য অথবা উদ্ধার কাজে সহযোগিতার জন্য রাস্তাতে মানুষ যানবাহন নিয়ে হয়তো আসতে পারে। তাই এই ক্ষেত্রে কিন্তু আরও বেশি গুরুত্ব দিতে হবে। দুর্যোগ পরবর্তী শুধু এটি না, সম্মিলিতভাবে যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু কিন্তু মোকাবেলা করার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। এবং অনেক সময় খেয়াল করে দেখবে ঘূর্ণিঝড় থেমে যাওয়ার সাথে সাথে কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে যাওয়া যাবে না। কারণ ঘূর্ণিঝড়ের আরেকটি, যখন সাগরে যদি নিম্নচাপ সৃষ্টি হয় তাহলে স্থলভাগ থেকে উল্টো বাতাস কিন্তু আবার সাগরের দিকে ধেয়ে আসতে পারে। এ কারণে কিছু সময় অপেক্ষা করে আবহাওয়ার সংবাদ শুনে তারপরে কিন্তু বাড়িঘরে ফিরে আসতে হবে। এবং খরা মোকাবেলায় করণীয় কি, তোমরা জানো যে খরা মোকাবেলার জন্য আমাদের কি করতে হবে। খরা মোকাবেলার জন্য এখন ফসল চাষের ক্ষেত্রে এক ধরনের ব্যবস্থা, পানি অর্থাৎ শুকনা মৌসুমে পানি প্রিজার্ভ করে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে তোমার খরাকালীন সময়ে ফসলের জন্য উন্নত ফসল, এগুলোর কিন্তু ব্যবস্থা করতে হবে। ডিপ টিউবওয়েল বসানোর চেষ্টা করতে হবে। যে সকল কারণে খরা সংগঠিত গাছপালা রোপণ করতে হবে। প্রচুর গাছ হলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য খরা মোকাবেলায় আমাদের অনেক কিছু করণীয় আছে। আমরা জেনেছি যে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ভূমিকম্প একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দুর্যোগ, কারণ এর কোনো পূর্বাভাসই দেওয়া যায় না। তাহলে ভূমিকম্প মোকাবেলা আমরা কি করতে পারি। ভূমিকম্প মোকাবেলায় কিন্তু প্রস্তুতি হিসেবে সবসময় সতর্ক থাকতে হবে। এছাড়া যদি ভূমিকম্প হয় তাহলে খেয়াল করে দেখো, আমরা শক্ত কাঠের কোনো কিছুর নিচে অবস্থান করব। সাধারণত টেবিল বা খাটের নিচে আমরা অবস্থান নিতে পারি। স্কুলে যদি থাকি তাহলে স্কুলে ব্যাগ মাথার উপর ধরে আমরা পিলারের নিচে বা ভীমের নিচে গিয়ে দাঁড়াবো। তারপর হচ্ছে বৈদ্যুতিক সংযোগ এবং গ্যাস সংযোগ আমরা বিচ্ছিন্ন করে ফেলব। রাস্তায় যদি থাকি যানবাহন থামিয়ে আমরা খোলা জায়গায় যাব। সিঁড়ি ব্যবহার করব, লিফট ব্যবহার করব না, শহরের বন্ধুদের জন্য বলা। এগুলো ছিল আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্নভাবে করণীয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ থেকে তোমাদের জন্য জ্ঞান এবং অনুধাবনের বেশ কিছু প্রশ্ন আমরা সংগ্রহ করেছি। তোমরা খেয়াল করে দেখবে যে এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা জানো, আমার ধারণা বোর্ডে আসার মতো যে কোনো প্রশ্নেরই উত্তর সহজেই করতে পারবে। উষ্ণায়ন এবং বৈশ্বিক উষ্ণায়ন এটি যে কোনোভাবে আসতে পারে। আমরা জ্ঞান এবং অনুধাবন একসাথে রাখার কারণটি হচ্ছে, যদি টু দ্য পয়েন্টে অ্যান্সার চাই এটি জ্ঞানে চলে যায়, আর একটু ব্যাখ্যা সহকারে যদি বলে তাহলে এটি অনুধাবনের প্রশ্নে রূপান্তর করা যায়। বেশ কিছু প্রশ্ন আছে, তোমরা খেয়াল করে দেখো। উষ্ণায়ন কি, বৈশ্বিক উষ্ণায়ন কি, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে কিন্তু এটি অনুধাবনের প্রশ্ন হয়ে যায়। তাহলে তাপ বেড়ে যাওয়ার বিষয়টিকে নিয়ে তোমরা উত্তর করবে। দুর্যোগ কি, দাবানল কি এবং ভূমিধস। সুনামি কি, আমি চাই সুনামির উত্তর তোমরা লিখে দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি সুনামির উত্তর চাই। সুনামির একটি সংজ্ঞা দাও। সুনামি বলতে কি বুঝো বা সুনামি কি, এই উত্তরটি তোমরা দাও। তোমরা সুনামির উত্তর দাও। সুনামি বলতে কি বুঝো?
আমরা সুনামির উত্তর চাচ্ছি তোমাদের কাছ থেকে প্রিয় শিক্ষার্থীরা। তোমরা জানো যে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে সুনামি একটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, এবং জাপানের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি জাপানে যে ভয়ঙ্কর সুনামি হয়েছিল তার তথ্য তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে 2011 সালে। আমরা সুনামির সংজ্ঞা চাচ্ছি তোমাদের কাছ থেকে। সুনামি বলতে তোমরা কি বুঝো? আমরা উত্তর পাওয়া শুরু করেছি। সুনামি প্রাকৃতিক দুর্যোগ, এবং সুনামি এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ যার অর্থ সমুদ্র তীরের ঢেউ। হ্যাঁ, সমুদ্র তীরের ঢেউ, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। তোমাদেরকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই হয়তো লিখেছো, আসতে একটু সময় লাগবে। তারপরে আমরা বলছি যে গ্রিন হাউস গ্যাস কি। তোমরা খেয়াল করে দেখবে যে গ্রিন হাউস গ্যাস সম্পর্কে আমরা বলেছি এগুলো হচ্ছে গৌণ গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলেছি। তারপরে হচ্ছে ওজোন স্তর কি, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন, এভাবে কিন্তু একটি প্রশ্ন এসে থাকে মাঝে মাঝে। সিএফসি এবং এইচসিএফসির পূর্ণ রূপ লিখো। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন এবং এইচসিএফসির এটি তোমরা পূর্ণরূপটি তোমরা লিখে দাও আমাকে। এইচসিএফসি, হ্যাঁ, তোমাদের সবার প্রশ্ন আসছে, উত্তর এখন আসছে। সুনামির উত্তর সবাই ভালো লিখেছো এবং ঠিক লিখেছো তোমরা। হ্যাঁ, আমি চাচ্ছি এবার এইচসিএফসির পূর্ণরূপ, এটি বোর্ডের বিভিন্ন সময় প্রশ্নে আমরা দেখেছি, তাই চাচ্ছি যে এইচসিএফসির পূর্ণরূপ তোমরা লিখো। হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, হ্যাঁ, নাহার হাবিব, ধন্যবাদ। হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, আমি উত্তর পেয়েছি। ঠিক একইভাবে আরও কতগুলো প্রশ্ন এসে থাকে এই অধ্যায় থেকে। তোমরা খেয়াল করে দেখো, বন উজাড় কিভাবে পরিবেশ দূষণ করে, বাংলাদেশ কেন দুর্যোগপ্রবণ দেশ, প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট দুর্যোগ কাকে বলে, তারপরে মহাসমুদ্রকে কেন পৃথিবীর ফুসফুস বলা হয়, উত্তরাঞ্চলে কেন মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে। তোমরা জানো যে বাংলাদেশের উত্তরাঞ্চলটি খরাপ্রবণ অঞ্চল এবং সেখানে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে। এই প্রশ্নগুলো যদি, এই তথ্যগুলো যদি তোমরা জানো, আমার বিশ্বাস পরীক্ষায় আসার মতো বোর্ডের প্রশ্নগুলো যদি আমরা জ্ঞান এবং অনুধাবন একটু দেখার চেষ্টা করেছি, আমি দেখলাম যে এই তথ্যগুলো জানলে কোনো না কোনোভাবে বোর্ডে এই প্রশ্নগুলোকেই একটু চেঞ্জ করে আসে। এছাড়া যে প্রশ্নগুলো আসে এগুলো খুবই সাধারণ এবং স্বাভাবিকভাবে আসে। আমরা এই পর্যায়ে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য কোন বিষয়গুলো একটু মনে রাখার প্রয়োজন তা দেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, উষ্ণায়নের কোন কারণ, আমরা কিন্তু উষ্ণায়নের অনেকগুলো কারণ তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমাদের মনে থাকার কথা যে উষ্ণায়নের জন্য আমরা যে সকল কারণ, গাড়ির কালো ধোঁয়ার কথা বলেছি, বৃক্ষ নিধনের কথা বলেছি, বন উজাড়, জনসংখ্যা বেড়ে যাওয়ার কথা, তারপরে হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানির কথা বলেছি। উষ্ণায়নের কোন কারণ, অর্থাৎ একটি উদ্দীপক এমন থাকতে পারে যে সেখান থেকে বলা হবে যে উদ্দীপকে উষ্ণায়নের কোন কারণটিকে চিহ্নিত করেছে বা নির্দেশ করেছে। তাহলে এর জন্য আমরা চাই যে উষ্ণায়নের কোন কারণ, এরকম একটি প্রশ্ন থাকতে পারে এবং এটির যেন তোমরা উত্তর দিতে পারো। তোমাদেরকে ধন্যবাদ। অনেকে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন এগুলো লিখে দিচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা কোন ধরনের দুর্যোগ, এক্ষেত্রে তোমরা দুটি প্রশ্ন মাথায় রাখবে, একটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ না মানবসৃষ্ট দুর্যোগ। এছাড়াও কিন্তু নর্মালি যে প্রশ্নটি এসে থাকে সেটি হচ্ছে কোনো ছবি দিয়ে দিতে পারে অথবা কাহিনী বর্ণনার মাধ্যমে বলতে পারে। যেমন এবারের যদি আমরা চিন্তা করে থাকি, এখন যে বন্যা হচ্ছে, যদি এই কথাটি বলা হয় যে সে আর তার ঘরে থাকতে পারছে না, তার ঘরের মধ্যে পানি, খুবই মানবেতর জীবনযাপন করছে, উদ্দীপকটি শেষ করার পর এবার প্রশ্ন করলো এখানে কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বোঝানো হচ্ছে অথবা কোন ধরনের দুর্যোগের কথা বোঝানো হয়েছে। তাহলে ঘরের মধ্যে পানি, স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, কখন এই ধরনের ঘটনা ঘটে? তাহলে আমরা উত্তরটি বন্যার দিকে নিতে পারি। আর যদি সমুদ্র তীরবর্তী অঞ্চল বলে থাকে সেক্ষেত্রে আবার কখনো কখনো এটিকে কিন্তু আমরা জলোচ্ছ্বাসেও নিতে পারি। তাহলে খেয়াল করবে উদ্দীপকটি আসলে কোন অবস্থান এবং কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে, এই বিষয়টি মনোযোগ দিয়ে বুঝবে, তারপরে উত্তরটি করবে।
তারপরে কোন সময়ের করণীয়? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে একটি প্রশ্ন দিই, একটি প্রশ্ন হচ্ছে যে শুকনা খাবার, চিরা মুড়ি ঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন যদি বলি এটি দুর্যোগ মোকাবেলায় কোন সময়ের কাজ, এই উত্তরটি তোমরা দাও। শুকনা খাবার, চিরা মুড়ি এগুলো সংগ্রহ করে রাখা হয়েছে, এটা দুর্যোগের কোন সময়ের কাজ? উত্তর চাই। জেএসসি পরীক্ষা কি হবে? জেএসসি পরীক্ষা যদি কেন্দ্রীয়ভাবে না হয় তোমার স্কুলে হবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষার শেষ নাই, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। এই প্রতিটি পাঠ্যপুস্তকে শিকনফল দেওয়া আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্ন করেছিলাম, হ্যাঁ বন্যার উত্তর পেয়েছি। আমি কিন্তু আরেকটি প্রশ্ন করেছি পূর্বের, চমৎকার। হ্যাঁ, এটি দুর্যোগের পূর্ববর্তী সময়। আবার দেখো, আমরা যদি বলি যে পলিথিনে চিরা মুড়ি মুড়িয়ে রেখে একটি টিনের বাক্সে রেখে তারপর মাটির নিচে মাটি চাপা দিয়েছে, এটি কোন সময়ের হবে? এটি কিন্তু হবে দুর্যোগকালীন। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি বুঝতে হবে তোমাদেরকে। টিউবওয়েল পলিথিনের মুখ দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, এটি কখন? এটি কিন্তু দুর্যোগকালীন, অর্থাৎ দুর্যোগ শুরু হয়ে গিয়েছে, এই জন্য টিউবওয়েলটিকে এভাবে সংরক্ষণ করে তারপর বাড়িঘর থেকে হয়তো কেউ কেউ চলে যাবে। এই বিষয়টি এভাবে বোঝানোর চেষ্টা করেছে। তাই কোন সময়ের করণীয়, এই বিষয়টি মাথায় রেখে তোমরা প্রস্তুতি নিবে। আর দুর্যোগের কোন কারণ, আমরা 4টি কারণের কথা বলেছি। ভৌগোলিক অবস্থানের কথা, আবহাওয়া জলবায়ুর কথা বলেছি, মাটির গঠনের কথা বলেছি ও নদী নালার কথা বলেছি। সুতরাং এই 4টির কোন কারণে দুর্যোগ হচ্ছে, তাহলেই তোমার মনে হয় যে এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা তোমাদের থাকবে। জাস্ট এই 4টি টপিকসকে তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকের ক্লাসটি শুরুতে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল আমাদের, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তোমাদের সুবিধার্থে আমরা বলছি, তোমাদের যে সকল বন্ধুরা এই ক্লাসটি দেখে নেয় তাদেরকে তোমরা শেয়ার দিয়ে এই ক্লাসটি আবার ছড়িয়ে দিতে পারো। পিসুর বাতায়নে এই ক্লাসটি পুনরায় দেখতে পাবে। আর তোমাদের জন্য বক্তব্য হচ্ছে রুটিন অনুযায়ী ক্লাসগুলো ফলো করবে এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো আমাদেরকে করবে, আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমরা পাঠের সাথে সম্পৃক্ত থাকো। তোমাদের জন্য তোমাদের সুস্থতা কামনা করছি, শুভ কামনা তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।